আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজরি, আমি রিদওয়ানা বিনতে জলিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, নিষ্ঠুরতার জন্য তাকে ক্ষমা করা যাবে না। এদিকে কিয়ামত পর্যন্ত জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আলাদা অনুষ্ঠানে এসব বলেন তারা। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। নিম গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজনীতিতে ভিন্নমত থাকবে উল্লেখ করে সবাইকে নিয়ে রংধনু রাষ্ট্র গঠনের ইচ্ছা জানান বিএনপি মহাসচিব। জুলাইয়ে হতাহত পরিবারগুলোর পুনর্বাসনে বিএনপির পক্ষ থেকে ফান্ড গঠনের ঘোষণা দেন মির্জা ফখরুল। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা, দ্বিতীয় কাজ হচ্ছে এই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা, আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, জামায়াত নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়। জামাতের যে সকল দফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশের প্রস্তুতি দেখতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, মাঠে আলাদা কর্মসূচি পালন করলেও ফ্যাসিবাদের বিপক্ষে সবাই ঐক্যবদ্ধ আছে। মাঠের চিত্র এক মতন, ভিতরের চিত্র আরেক মতন, কারণ সবার আগে দেশ মনে রাখতে হবে। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 20তম দিনে রাঙামাটির সমাবেশে তিনি এসব কথা বলেছেন। পাহাড়ের নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন তৈরি করে একটি পক্ষ সুবিধা ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি। রাঙামাটি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেল এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশ গড়তে জুলাই পদযাত্রার 20তম দিনে পার্বত্য রাঙ্গামাটি এবং চট্টগ্রামে কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে রাঙ্গামাটি পৌঁছে শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা শুরু করেন নেতারা। পরে বনরূপায় সমাবেশে দলের আহ্বায়ক অভিযোগ করেন, পাহাড়ের নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন তৈরি করে একটি পক্ষ সুবিধা ভোগ করছে। তাই পাহাড়ের শান্তি প্রতিষ্ঠাই এনসিপির মূল লক্ষ্য বলেও জানান তিনি। আপনাদের রাঙ্গামাটির নেতা এমএম লারমা 72 সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে, কাউকে বাদ দিয়ে করা যাবে না। আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব, আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে। এদিকে রাঙামাটি যাওয়ার আগে চট্টগ্রামের স্টেশন রোডের একটি হোটেলে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, তারা জটিলতার মধ্যে আছেন, কারণ প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা আছে। বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না বা পৌঁছাইতে দেরি করছে, বা সেখানে অনেক ধরনের ঝামেলা। আসলে প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো। নাদিরা সুলতানা, আরটিভি। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য, তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশ দিয়েছেন তিনি। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন। অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান
সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই নির্দেশ দেন। এদিন মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ হয়েছে ৫ অক্টোবর। এছাড়াও আরও ৫টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক এমপি, মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তা সহ একযোগে ৩৮ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইকরাম হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি মামলা ট্রাইব্যুনালে নির্ধারিত তারিখ ছিল। প্রত্যেকটাতেই প্রসিকিউশনের পক্ষ থেকে সময় প্রার্থনা করা হয়েছে এবং মাননীয় ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে বিভিন্ন তারিখ নির্ধারণ করেছেন পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। কোটা বিরোধী আন্দোলন ঘিরে ২০ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সাবেক স্বৈরাচার সরকার। নৈরাজ্য করলে দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়। কারফিউর প্রথম দিনেই সকাল থেকে বিকেল পর্যন্ত উত্তরা, বাড্ডা, মিরপুর ও যাত্রাবাড়ি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২৬ জন মারা যান। এর মধ্যে একজন যাত্রাবাড়ির নিহত শ্রমিক ইমন। বর্তমানে মানবেতর জীবনযাপন করছে তার পরিবার। এখন পর্যন্ত পায়নি কোনো সরকারি সহায়তা। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। ২০ জুলাই সকালে যাত্রাবাড়িতে কারফিউ উপেক্ষা করে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা প্রথম মিছিল করে। সে সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এরপর দুপুরে এবং সন্ধ্যার দিকে দফায় দফায় সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় সাধারণ মানুষ। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে র্যাব, পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। একটা সময় হচ্ছে যখন অনেক বেশি ছাত্র অথবা জনতা নিহত হচ্ছে, বারবার আমরা গলির মধ্যে চলে যাচ্ছিলাম। পুলিশের বাইরেও অনেকে অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন গলি থেকে তারা আক্রমণ করতেছিল। পুলিশের সাথে সংঘর্ষে যাত্রাবাড়ি এলাকায় নিহত হন শ্রমিক ইমন। একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে মানবেতর জীবনযাপন করছেন তার পরিবার। ২ সন্তানকে নিয়ে স্ত্রী নিরুপায়। সম্প্রতি শ্রমিক হিসেবে যোগ দিয়েছে একটি পোশাক কারখানায়। ইমনের মা জানালেন, অনেকে তথ্য নিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি। ওই পারে চাকরি করতে ওই পারতে এই পারে আইসেও এই পারে ওই যে ছাত্র আন্দোলনের ইয়াত পড়ছে এন ওই গুলি খাইছে। আমরা সরকার থেকে কোনো অনুদান পাইনি। জামাতেরা আমরা বাসায় আয়া দাওয়াত দিয়ে নিয়ে আমরা ২ লাখ টাকা দিছে। ইমনের ভাইয়ের প্রত্যাশা, জুলাই হত্যাকাণ্ডের সঠিক বিচার যেন তারা পায়। আমরা সুষ্ঠু বিচার পাবো, আমগো তো মনের আশা এটাই ছিল, কিন্তু আমরা তো কোনো বিচারও পেলাম না। সরকারের কাছে আমরা এটাই চাই, ছোট ছোট মাসুম 2টা বাচ্চা আছে আমার ছোট ভাইয়ের, বাচ্চা 2টা যাতে ভবিষ্যৎ থাকে, ভবিষ্যতে যাতে খাড়াইতে পারে। যাত্রাবাড়ির আন্দোলনে জোরালো ভূমিকা রাখে নারীরাও। নিহতদের হাসপাতালে নেয়া ও আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ায় অগ্রণী ভূমিকা ছিল তাদের। আমাদের ভিতরে আল্লাহ মনে হয় আমাদের কাছে রহমত দিয়েছে যে আমাদের মনের ভিতরে এরকম কোনো ভয় ছিল না, এবং ভাইদের পাশাপাশি আমরা দেখা যায় অগ্রসর হচ্ছি। আমাদের যে মৃত্যু হতে পারে, যেই মুহূর্তে মারা যেতে পারি, এটা আমাদের মনে একবারের জন্য আসে নাই। আমাদের চিন্তা এটাই আসে যে আমাদের ভাইরা গুলি খাচ্ছে এবং মারা যাচ্ছে, তাদেরকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। সেনা মোতায়েন থাকলেও কারফিউ ভেঙে উত্তরা, বাড্ডা ও মিরপুরের রাজপথে নামে শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এসব এলাকা। ঢাকায় মারা যায় ২৬ জন। ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আতিকা রহমান, RTV, ঢাকা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দল একমত হলেও পদ্ধতি নিয়ে রয়েছে দ্বিমত। প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা একজন থাকবে কিনা তা নিয়েও কাছাকাছি অবস্থানে এসেছে তারা। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, আগামী 10 দিনের মধ্যেই জুলাই সনদ নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। অনেকটাই স্বাভাবিক গোপালগঞ্জ, কারফিউ উঠিয়ে 144 ধারা জারি, গণগ্রেপ্তার নয়, অপরাধীদের ধরা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে বিআরটিএর অভিযান, হয়রানিমূলক বলছে পরিবহন মালিকরা, অভিযান বন্ধ না করলে ধর্মঘটের হুঁশিয়ারি। দেখছেন সন্ধ্যার সংবাদ, সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির, আমি রিদওয়ানা বিনতে জলিল। গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের গণগ্রেফতারের অভিযোগ নাকচ করে দেন তিনি। বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে 144 ধারা। বিলাল হোসেনের রিপোর্ট। 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে অস্ত্র দিয়ে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মীরা। পুড়িয়ে দেয়া হয় পুলিশের গাড়ি, অসংখ্য হাত বোমার ছোঁয়ার পাশাপাশি চালানো হয় তাণ্ডব। সহিংসতা রুখতে জারি করা হয় কারফিউ। 3 দিন পর কারফিউ উঠিয়ে সেখানে 144 ধারা জারি করে প্রশাসন। এতে অনেকটাই স্বাভাবিক জেলার পরিস্থিতি। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে শুধু অপরাধীদের ধরা হচ্ছে, অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। বিলাল হোসেন, RTV, ঢাকা। ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমেছে বিআরটিএ। রাজধানীর বিভিন্ন স্থানে চলে এই অভিযান, শুধু সড়কে নয়, অভিযান চালানো হবে বাস ডিপোতেও, জানান বিআরটিএ চেয়ারম্যান। অভিযানকে হয়রানি উল্লেখ করে 15 দিনের মধ্যে তা বন্ধ না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন শাকিবুর রহমান। অভিযানের প্রথম দিনে রাজধানীতে খোদ বিআরটিসির বাসেই পাওয়া যায়নি কাগজপত্র। চালকরা এজন্য কর্তৃপক্ষকে দায়ী করেন। এই যে লাইসেন্সটার বয়স প্রায় 2 বছর, কিন্তু আদৌ পর্যন্ত আমরা কার্ড পাইতেছি না। লাইসেন্স 3 মাসের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু তারা 3 মাসের মধ্যে ডেলিভারি দিচ্ছে না। প্রমাণ করার দ্বারা কিছু নাই আমার কাছে। মনে করেন অফিস থেকে যদি না দেয় স্যার, তো কিছু করার নাই। এই অভিযানটা করুক না, ডিপুতে করুক, যেন গাড়ির নম্বর দেখে কোন গাড়িগুলো কি অবস্থায় আছে, কোন চালকের কাগজপত্র কি আছে না আছে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নামার খবরে বাস শূন্য হয়ে যায় রাজধানীর অনেক এলাকা। ফার্ম গেটে অভিযান উদ্বোধন করেন বিআরটিএর চেয়ারম্যান। তিনি জানান, সারা দেশে চলাচলকারী প্রায় 70,000 ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিনের একটা জঞ্জাল, আপনারা জানেন, এই দীর্ঘদিনের জঞ্জাল তো ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না। অবশ্যই সেই অভিযান আমরা করব, সেটাও আমরা করব। আমরা আমাদের উই হ্যাভ মেড আওয়ার ওন প্ল্যান অফ অ্যাকশন, যে সলিউশন করার জন্য যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সবগুলো স্টেপই নেব। রাজধানীর পরিবাগে পরিবহন মালিক সমিতির কার্যালয়ে জরুরি বৈঠকে বসে বাস মালিকরা। অভিযানের নামে হয়রানি বন্ধের দাবি জানান তারা। আগামী 15 দিনের মধ্যে 2018 সালের সড়ক আইন পরিবর্তন সহ 5 দফা দাবি মানা না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেন পরিবহন মালিকরা। সেই আইনটা একটা প্রতিশোধ পরায়ণ, নিপীড়নমূলক, এই আইনটা যেন সংশোধন হয়। লাইট লাইন বাসে ন্যূনতম 20 বছরের জায়গায় 25 বছর, ট্রাকের 25 বছরের জায়গায় 30 বছর। 15 কার্য দিবসের মধ্যে সরকার এই অচল অবস্থা নিরসন না করলে 15 কার্য দিবসের পরে বাংলাদেশে পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে। বিলম্বে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়েও বিআরটি এর বিরুদ্ধে ক্ষোভ জানান পরিবহন মালিক ও শ্রমিকরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা।
সড়ক পরিবহন উপদেষ্টা ফজল কবির খান জানিয়েছেন, ফিটনেসহীন গণপরিবহন সরিয়ে নিতে সুদমুক্ত প্রণোদনা এবং ঋণ দেবে সরকার। রাজধানীর হাতিরঝিলের চক্রাকার এবং ওয়াটার বাসে র্যাপিড পাস উদ্বোধন করে এ কথা জানান তিনি। শিগগিরই সব গণপরিবহনে পর্যায়ক্রমে র্যাপিড পাস চালুর কথা জানিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চান সড়ক পরিবহন উপদেষ্টা। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু আশা নিয়ে পরিবর্তন ঘটেছে বাংলাদেশে মানুষ। তো এর কতটা এটা করেন কি ওনার একটা কন্ট্রাক্ট বাস মালিক সমিতি এবং তাদের নেতা শিমুল বিশ্বাস, ওনার সঙ্গে আমরা আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে এই বাসগুলো তো সরাতে হবে, এগুলো তো বদলাতে হবে। এই জন্য এগুলোর জন্য আমরা সরকার থেকে আমরা বলেছি যে আমরা বিশেষ রিয়াতি হারে সুদের ব্যবস্থা করে দেব, কিন্তু এই বাসগুলোকে মেহরবানি করে আপনারা নিজের উদ্যোগে সরিয়ে নেন, কারণ আপনাদেরকে বাস মালিককে ক্ষতিগ্রস্ত করা সরকারের উদ্দেশ্য না। পটুয়াখালীর কুয়াকাটায় ইলিশের যোগান বাড়লেও কমছে না দাম। 1 কেজি ওজনের এক একটি ইলিশের দাম 2000 থেকে 2200 টাকা, আর 500 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকায়। তবে যোগান আরও কিছু বাড়লে দাম কমতে পারে বলছেন ব্যবসায়ীরা। কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা কাটিয়ে গভীর সমুদ্রে জাল মেলেন কুয়াকাটার জেলেরা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বারবার ইলিশশূন্য নৌকা নিয়ে ফিরতে হচ্ছিল জেলেদের। তবে 5 জুলাইয়ের পর জালে ধরা পড়ছে আশানুরূপ রূপালী ইলিশ। যোগান বাড়লেও কমেনি ইলিশের দাম। কুয়াকাটা, মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 1 কেজি ওজনের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। 500 থেকে 700 গ্রাম ওজনের দাম ধরা হচ্ছে 1200 থেকে 1500 টাকা। এতে জেলেপল্লীতে স্বস্তি ফিরলেও ইলিশের স্বাদ দিতে পারছেন না উপকূলবাসী। বাজারে যে ঊর্ধ্বগতির কারণে আসলে ইলিশ মাছটার বাজারে দাম চওড়া থাকে। কিছু কিছু ক্ষেত্রে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম থেকেও বাইরে এক্সপোর্ট ইনপুট হয়, যার কারণে ইলিশ মাছটার দাম একটু চড়া থাকে। এত দামে ইলিশ মাছ ক্রয় করা, কিনে খাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। জেলেদের প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাছের দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। ইলিশ মাছ সংগ্রহ করতে যে সরঞ্জামাদি লাগে, এই সরঞ্জামাদিগুলোর মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ইলিশ মাছের মূল্যটা বৃদ্ধি পেয়েছে এবং চাহিদার তুলনায় ইলিশ মাছ আহরণ কম হচ্ছে, এটাও একটা কারণ হিসেবে তারা দেখিয়েছে। জেলেদের স্বস্তির পাশাপাশি ক্রেতাদের নাগালের মধ্যে আসবে ইলিশের দাম, এমন প্রত্যাশা উপকূলবাসীর। সাকিব আল হাসান, RTV। কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চরে অবৈধ বালু উত্তোলন বন্ধে রাজধানীতে মানববন্ধন হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ওই এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন করে জনজীবন এবং পরিবেশকে হুমকির মুখে ফেলা হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। কোস্টগার্ড স্থাপন করে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আপনি আমাদের গ্রামে, আমাদের এলাকার সন্তান, এর সত্ত্বেও আপনার কর্মীরা কিভাবে অবৈধ বালু উত্তোলন করে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। এটা আমাদের এলাকার সন্তান হিসেবে আমরা খুবই কষ্ট পাই। আপনার মতো একজন লোক থাকতে আপনাদের অধীনস্থ কর্মীরা বিএনপি যুব দলের নেতৃবৃন্দ অবৈধভাবে বালু উত্তোলন করে। কেন্দ্রীয় ড্যাবের নির্বাচন উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আলী রশিদ, সাবেক মহাসচিব ডাক্তার আব্দুল সালাম, BMU ও ড্যাব নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ সহ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে সমাপ্ত বছরের ব্যালেন্স শীট অনুমোদিত হয়। এ সময় অর্জিত সাফল্যকে সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানান ব্যাংকের চেয়ারম্যান। পাশাপাশি ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে মার্কেন্টাইল ব্যাংক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে আশা জানান তিনি। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম.এ. খান বেলাল সহ ব্যাংকের উদ্যোক্তা এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।